নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক জননেতা সাইফুল হক, এখানে উপস্থিত আছেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বন্নি শেখা জামালি, উপস্থিত আছেন রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মুহাম্মদ হোসেন মুস্তাক এবং আমি আকবর খান। এছাড়া উপস্থিত আছেন যুব সংহতির সংগ্রামী আহ্বায়ক বাবর চৌধুরী, উপস্থিত আছেন ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা জুনায়েদ হোসেন, পার্টি ঢাকা মহানগরের সম্পাদক মণ্ডলীর সদস্য সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি এখন এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করার জন্য পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হককে অনুরোধ করছি। বন্ধুগণ, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর শেষ করে তিনি 2 মে তিনি সংবাদ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর আগে 30 এপ্রিলও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়ও তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো আমরা সহ দেশের সচেতন রাজনৈতিক মহলের গভীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সে সম্পর্কে আমরা পার্টির পক্ষ থেকে আমাদের চিন্তা অবস্থা এবং কিছু বক্তব্য তুলে ধরার জন্য আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বন্ধুগণ, থাইল্যান্ড সফর শেষ করে গত 2 মে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিকদেরকে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায়, তারা কিভাবে 90 ডিগ্রি ঘুরে গেছে। এর আগে 30 এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেছিলেন অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। তিনি প্রশ্ন করেছেন তার অপরাধটা কি। এই প্রসঙ্গে আমরা নির্দিষ্ট করে বলতে চাই, এবারকার গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। তার জন্য আন্দোলনরত বিরোধী দল ও জোটসমূহ সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে আন্দোলনরত বিরোধী রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়ে আসছে। কারণ দলীয় সরকারের অধীনে যে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোন সুযোগ নেই। 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি আরো এক নজিরবিহীন দামি নির্বাচনের মধ্য দিয়ে তা আরো একবার সাংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, ভোটের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আশু রাজনৈতিক দাবি এবং জবাবদিহিহীন ও চরম অগণতান্ত্রিক সমগ্র রাষ্ট্র ব্যবস্থার সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের 31 দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই রাজপথের বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজপথে আন্দোলনের ঐক্য গড়ে উঠেছে। বিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহ তাদের স্বতন্ত্র অক্ষুণ্ণ রেখেই একেবারে ন্যূনতম ইস্যু ও জনদাবিতে যুগপৎ ধারায় আন্দোলন এগিয়ে নিয়ে চলেছে। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের, গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক ধারার রাজনৈতিক দল ও জোট যুক্ত রয়েছে। বাস্তবিক পরিস্থিতি রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। এই কৃতিত্ব অনেকখানি সরকার ও সরকারি দলের, এখানে অন্য কোনো ম্যাজিক নেই। আর এই আন্দোলনে অতি বাম কারা আছে তা আমাদের জানা নেই। তবে সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম প্রগতিশীল ঘরানার প্রায় সমস্ত দল
স্বাধীনভাবে নিজেদের মতো করে দল ও জোটগতভাবে গণতান্ত্রিক এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বন্ধুগণ, আর এই নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে কারা সরকার গঠন করবে, প্রজাতন্ত্রের মালিক হিসাবে দেশের মানুষ, বিশেষ করে ভোটারেরাই তা নির্ধারণ করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হবার কোনো অবকাশ নেই। একটা অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন, তা নিয়ে তখন কারো আপত্তি থাকবে না। কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না, এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তার সরকারের অপরাধটা কি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরকার বা দলের দীর্ঘ ফিরিস্তি দেওয়া যাবে, কিন্তু এর মধ্যে আমরা কেবল তিনটি রাজনৈতিক বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, সরকার পরিবর্তনের, আমি আবার বলছি, প্রথমত সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। তৃতীয়ত, দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছেন। এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে গভীর অনিশ্চয়তা ও ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রীর সরকার ও তার দল আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে গত 3টি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি, বরং রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়েছে। বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে। সরকারের দমন করে শাসন করার এই নীতি কৌশল রাজনীতিতে বিরোধ, বিভাজন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক সংস্কৃতিকে আরো বাড়িয়ে তুলছে। এই ধারা চলতে দিলে দেশ অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে। আমরা মনে করি 7 জানুয়ারির কথিত দামি নির্বাচন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। আমরা আশা করব কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী, বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন। আমরা আসলে আরো সংক্ষেপে বলি, চুম্বকে আমরা প্রধানত যে কথাটা বলতে চেয়েছি, প্রথমত হচ্ছে যে এখানে যে দেশের ডানপন্থী এবং বামপন্থী দলগুলো তারা কিভাবে এক কাতারে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রীর এই যে বিস্ময়, তিনি আগেও কথা বলেছেন। আমি ব্যাপারে পরিষ্কার করে যে কথাটা আগেও বলেছি, আজকে আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে 2014 সালের একটা তামাশা নির্বাচন 2018 সালের দিনের পর রাতে করার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করা, এই প্রেক্ষিতে বাস্তবে 2018-19 সালের পর থেকে আসলে মানুষের ভোটাধিকার এবং যখন অস্বীকৃত এবং সরকার যখন চূড়ান্ত একটা ভোটের নামে জালিয়াতের আশ্রয় নিয়েছে, তখন বিরোধী রাজনৈতিক দল জনগণের বিশাল অংশকে বাস্তবে তারাই এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন।
তাহলে আমি বলেছি এই কৃতিত্ব অনেকখানি সরকার এবং সরকারি দলের, এবং সেই ধারা অনুসরণ করে একইভাবে 2024 সালে তারা নিজেরাই যেটাকে দামি প্রার্থী দিয়ে দামি নির্বাচন হিসাবে তারা আখ্যায়িত করবার সুযোগ করে দিয়েছেন। সেই নির্বাচনে আরেকবার সকল বিরোধী দল যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এমনকি যে 28টা দল নির্বাচনে অংশ নিয়েছে তাদেরও প্রায় 27টা দল, জিএম কাদেরের জাতীয় পার্টি সহ, এই নির্বাচনে প্রত্যেকে প্রশ্ন তুলেছেন। এই নির্বাচন যে কারচুপি হয়েছে, নিয়ন্ত্রিত হয়েছে, একটা সাজানো ফলাফল ঘোষণা করা হয়েছে, তার মানে বলতে পারেন সরকারি দল ছাড়া প্রত্যেকে এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। বাস্তবে এগুলোর মধ্য দিয়ে গোটা রাজনৈতিক সমাজ, পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক দল, জনগণের সকল অংশকে বাস্তবে সরকারি পরোক্ষভাবে এক সারিতে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। সেজন্য বলেছি এখানে অন্য কোনো ম্যাজিক নেই। আর আমি আগেও বলেছি কথাটা, বাড়িতে যখন আপনার আগুন লাগে তখন আপনি তো শুধু বলবেন যে পাড়া প্রতিবেশীকে ডাকেন না, আপনি আত্মীয় স্বজনকে ডাকেন না, গ্রামবাসীর সবাইকে তখন আপনি ডাকেন। আবার যখন বাড়িতে ডাকাত পড়ে শুধু নিকট আত্মীয়কে ডাকেন না, পাড়া প্রতিবেশী সবাইকে আপনি চিৎকার করে ডাকেন। বাস্তবে বাংলাদেশে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে ভয়াবহ যে দুর্যোগ, গভীর যে অনিশ্চয়তা, যেখানে ন্যূনতম ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে অস্বীকৃত, ফলে এই প্রেক্ষিতে একটা জনগণের রাজপথের একটা কার্যকর ঐক্য গড়ে উঠেছে। এখানে আমরা যুগপৎ ধারায় সকল বিরোধী দল রাজপথে আছেন। সরকারের পদত্যাগ আমরা বলেছি, বিশেষ করে এখনকার প্রেক্ষিতে এই দামি নির্বাচনের সংসদ বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে যতটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই দাবিটা আজকে আমরা আবার পুনরায় উল্লেখ করতে চাই। এবং আমি খুব পরিষ্কার করে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগ এত 15 বছর ধরে উন্নয়নের তারা যে কথা বলছেন, টানা যে দলটা 15 বছর ক্ষমতায় আছে, এখন একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু রাজনৈতিক ঝুঁকি আওয়ামী লীগকে এখন নেওয়া দরকার। এবং তারা দমন করে শাসন করতে গিয়ে যদি এই কৌশল অবলম্বন করেন, সত্যি সত্যি দেশ আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা অকার্যকর দেশে যাবে, গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা আসলে নিক্ষিপ্ত হব। এই কথাগুলো মূলত আমরা বলতে চেয়েছি। আর প্রধানমন্ত্রীর পরে, এটা বলে শেষ করি, প্রধানমন্ত্রীর পরে কে সরকার প্রধান হবে একটা গণতান্ত্রিক সমাজে যখন একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, আমরা বলেছি সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর দল বা সরকার যদি বিজয়ী হন, তারা নিশ্চয়ই সরকার গঠন করতে পারবে। এ ব্যাপারে তো কারো প্রশ্ন তুলবার কোনো অবকাশ নেই। সুতরাং আমরা সে কথাটা বলেছি যে এটা তো জনগণ ঠিক করবে যে দল বিজয়ী হবে, সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, মানুষ যাদেরকে নির্বাচিত করবেন, সুতরাং তারা তাদের নেতা, তাদের সরকার, তারা সেটা নির্বাচিত করবেন। একটা গণতান্ত্রিক সমাজে এর বাইরে তো উন্নত হওয়ার কোনো পথ নেই। আর আপনি খেয়াল করবেন, পৃথিবীতে সকল স্বৈরশাসকরা, সকল কর্তৃত্ববাদী সরকার প্রধানরা, তারা মনে করেন যে তাদের বিকল্প আর কেউ নেই। এটা আমাদের এখানে আইয়ুব খান একসময় মনে করেছে, এখানে জেনারেল এরশাদ এখানে একসময় মনে করেছে, কিন্তু বাস্তবে মানুষের গণ আন্দোলন, গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তার নেতা নির্বাচন করে, মানুষ তার নেতৃত্বকে সামনে আনে। এটা বিশ্ব ইতিহাসের একটা সাধারণ শিক্ষা। বাংলাদেশেও এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমরা আশা করব আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে এইটুকু রাজনৈতিক চ্যালেঞ্জ তারা গ্রহণ করবেন, এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য। ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা নির্বাচন করা এবং দেশের মানুষের কাছে একটু বসেন আপনি, একটু বসেন।